প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের এই সেশন দিয়ে আমি তৃতীয়বারের মতো তোমাদের সামনে হাজির হলাম। তোমরা ইতিমধ্যেই আমাকে চিনে ফেলেছ। আমি তোমাদেরকে ইংরেজি ক্লাস নেই। I am G.K. Saha, Assistant Professor of this institution in college phase. As I told earlier in my previous session that I would take your classes in alternative form, that is one day first paper and another day second paper, and in that turn today is for second paper, that is English grammar, basic grammar. Today I would like to do with you some basic grammar. Have you any idea about parts of speech, which is the core substance, core factor of learning English grammar? Parts of speech, have you idea about it? Perhaps all of you have sound idea on parts of speech. How many parts of speech are there? Can anyone tell me how many parts of speech are there in English grammar? Yes, 8. Yeah, parts of speech are 8 in kind. But to me, I would like to say parts of speech are 9 in kind, if we include article in parts of speech. Today I would give you some review informations about parts of speech. Review informations, all of you know, but today I would like to review them. You know, parts of speech are 8 in number. Number 1, noun, then pronoun, then adjective, then verb, then adverb, then preposition, then conjunction, then interjection, then if we include article. Article is also a part of speech. Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection, and article. So if we say parts of speech are 9 in number, it is also not wrong. Article is also a part of a sentence. Now let us clear what is parts of speech. What is speech? Speech is sentence that we utter to evolve an expression. স্পিচ মানে উক্তি। উক্তি কি? উক্তি হলো বাক্য। বাক্য কি? বাক্য হলো আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যতগুলো শব্দ বসে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি, আমাদের বক্তব্যকে অর্থবহ করে তুলতে পারি, তার নাম বাক্য। আর এই বাক্যের অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে আমরা দেখলাম ইংরেজিতে আমাদের গ্রামার করতে গেলে আমাদের এই 9 রকমের পার্টস অফ স্পিচের সম্পর্কে একটা সুন্দর স্বচ্ছ ধারণা থাকা দরকার। তোমরা জানো, আমি পর্যায়ক্রমে সবগুলো নিয়ে আলোচনা করব, কেননা একটু রিভিশনাল ক্লাস না হলে
তোমাদের এই আমি যে গ্রামারটা করাবো পরবর্তীতে ধারাবাহিকভাবে, সেই গ্রামারের প্রসঙ্গক্রমে সব কথাই চলে আসবে, তখন এই রিভিশনাল ক্লাসটা তোমাদের কাজে লাগবে। তোমরা সকলেই জানো, আমি নিশ্চিত সবাই জানো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল, কিন্তু তবুও একটু পুনরাবৃত্তি করতে চাচ্ছি তোমাদের উপকারার্থে। নাউন, নাউনটা কি? নাউন হলো কোনো কিছুর নাম, মানে নাম বিশেষ, নাম বিশেষ্য, এটাকে বলা হয় বিশেষ্য। বাংলায় বলে বিশেষ্য, আমরা বলি নাম, ইংরেজিতে বলা হয় নাউন। কোনো কিছু নামকেই নাউন বলে। নাউন ইজ টু নেম a substance, an individual identity or anything else. Name is called noun. So how many ideas about how many classification of nouns? Later on I will discuss it. Pronoun, what is pronoun? Replacing noun, word replacing noun is called pronoun. যেমন রহিম, রহিমের পরিবর্তে আমরা যে শব্দটা বসাই তাকে বলা হয় হি। ইংরেজিতে বলা হয় রহিমের পরিবর্তে আমরা বসাবো হি। এই যে হি, বাংলায় বলি রহিমের পরিবর্তে সে, এটাকে বলা হয় প্রোনাউন বা সর্বনাম। নাউন, প্রোনাউন। তারপরে অ্যাডজেক্টিভের একদম সাদামাটা ধারণা দাও তো। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো বিশেষণ, বাংলায় বলে বিশেষণ। নাউনের বা প্রোনাউনের সামনে বসে যে ওই নাউন প্রোনাউনকে বিশেষভাবে চিহ্নিত করে, বিশেষভাবে বিশেষায়িত করে বা অলঙ্কৃত করে, এমন শব্দকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন রহিম একজন ছেলে, রহিম একজন ছাত্র, রহিম একজন ভালো ছাত্র। তো এই যে ছাত্র, এটা নাউন, আর ভালো, এই ছাত্রের আগে বসে, এই নাউনের আগে বসে, ছাত্রের আগে বসে ভালো শব্দটা ওই ছাত্রকে বিশেষায়িত করলো। এই জন্য আমরা ভালোকে বলবো অ্যাডজেক্টিভ। গুড, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, গুড হলো অ্যাডজেক্টিভ। এদের ক্লাসিফিকেশান আছে, আমরা পরে বলছি। ভার্ব কাকে বলে? ভার্ব বাংলায় কী বলি আমরা? ভার্বকে বলি ক্রিয়াপদ। এর কিন্তু অনেক প্রকার ভেদ আছে। আমরা সাদামাটা বলি ভার্ব। ভার্ব হলো বাক্যের প্রাণ। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। বাংলায় আমরা ভার্ব ছাড়া সেন্টেন্স করি, কিন্তু ইংরেজিতে it is not possible to make any sentence without using verb. A sentence must have a verb. In English, in Bengali we don't use verb to make a sentence. যেমন পাট আমাদের অর্থকরী ফসল। পাট আমাদের একটি অর্থকরী ফসল। দেখো, পাট আমাদের একটি অর্থকরী ফসল, এর মধ্যে কিন্তু ক্রিয়াপদ নাই, কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ, মানে সর্বাত্মক সার্থক বাংলা বাক্য। কিন্তু ইংরেজি করতে গেলেই পাট আমাদের একটি অর্থকরী ফসল, তাহলে বলতে হবে জুট ইজ এ ক্যাশ ক্রপ ইন আওয়ার কান্ট্রি। ইজ, এই যে ভার্বটা বসাতেই হবে। সুতরাং ইন ইংলিশ গ্রামার, to make a sentence we must use a verb. So verb is the nucleus of a sentence. Verb regulates all other parts, all other words of the sentence. So verb is a vital part. Verb is a nucleus of a sentence. Then adverb. Adverbটা কি? Adverbটা হলো কি এই ভার্বকেই কোয়ালিফাই করার জন্য। সে হাঁটে, এই হাঁটা ভার্ব। সে দ্রুত হাঁটে। কীভাবে হাঁটে? এই দ্রুত। এই দ্রুত হলো ওই ভার্ব ক্রিয়াপদকেই বিশেষায়িত করলো। আমরা বাংলায় বলি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, এটাকে বলা হয় অ্যাডভার্ব। কোথায় হলো ক্রিয়াটা, কখন হলো ক্রিয়াটা, কেমন করে হলো ক্রিয়াটা, এবং কিভাবে হলো ক্রিয়াটা, কোথায়, কখন, কেন, কিভাবে, এই যে ক্রিয়াপদগুলোকে আমরা বিশেষায়িত করতে পারি, ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব। এগুলোকে, এদের ক্লাসিফিকেশন আমরা পরে বলছি। প্রিপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ নাউনের পূর্বে যার অবস্থান তাকে বলা হয় প্রিপোজিশন। তোমরা কেউ আছো একটা না অনেকগুলো প্রিপোজিশন আমাকে শোনাতে পারবে? আমার মনে হয় তোমরা নিশ্চয়ই পারবে। প্রিপোজিশন, আমরা খুব কমন প্রিপোজিশনগুলো অন, ইন, অ্যাট, আউট, উইথ, উইদাউট,
হ্যাঁ, এই অনেক প্রিপোজিশন আছে আমরা যেগুলো সচরাচর প্রায় 35টা প্রিপোজিশন আমরা সচরাচর ব্যবহার করি। কিছু প্রিপোজিশন খুবই প্রচলিত, যেমন অন, ইন, অ্যাট, আপ, অ্যাভভ, আন্ডার, অ্যাক্রস, অ্যালং। এগুলো সব প্রিপোজিশন আমরা কিছু একটু কম ব্যবহার করি, আবার কিছু খুব ঘন ব্যবহার করি, মানে খুবই আমরা সচরাচর প্রতিনিয়ত ব্যবহার করি। প্রত্যেকটা বাংলা বাক্যে আমরা ব্যবহার করি, ইংরেজিতে বাক্যে ব্যবহার করি প্রিপোজিশন। তো নাউনের পূর্বে যার অবস্থান, যেমন হি লিভস ইন দিস ভিলেজ, সে এই গ্রামে বাস করে। এই যে ইন, হি লিভস কোথায় বাস করে? ইন দিস ভিলেজ। এই ইনটা হলো হি লিভস ইন দিস ভিলেজ, দিস ভিলেজের আগে বসলো হলো ইন, সুতরাং নাউনের আগে বসলো, এটা একটা প্রিপোজিশন, এটা বাংলায় বলে অব্যয় বোধ হয়। এরপরে কনজাংশন। কনজাংশন হলো সংযোগকারী অব্যয়, হ্যাঁ, সংযোজক অব্যয় কনজাংশন। অর্থাৎ আমরা কখনো কখনো দুটো পার্টস অফ স্পিচকে, অর্থাৎ দুটো নাউনকে, আবার কখনো কখনো দুটো ভার্বকে যোগ করার জন্য কনজাংশন ব্যবহার করি। আমাদের কমন কনজাংশনগুলো অ্যান্ড, বাট, অর। আর কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলো হলো হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, সব রিলেটিভ প্রোনাউনগুলো। তারপরে তোমার সিন্স, অ্যাজ, দো, অলদো, আফটার, বিফোর, হ্যাঁ, কিছু প্রিপোজিশন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কনজাংশনগুলো কি? সংযোজক অব্যয়, অর্থাৎ দুটো পার্টস অফ স্পিচকে অথবা দুটো ক্লজকে যোগ করার জন্য যখন আমরা যে শব্দ ব্যবহার করি তার নাম কনজাংশন। কনজাংশনগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা পরে নিয়ে আলোচনা করি। ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি? আমরা বাংলায় বলি যেটা ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। আমরা টানা বাংলা ইংরেজি বাক্য হোক আর বাংলা বাক্য টানা লিখি না। এইখানে দেখো আমরা একটা ফুল স্টপের ব্যবহার করছি, এখানে একটা ফুল স্টপ ব্যবহার করছি। এই ফুল স্টপটা হলো একটা ইন্টারজেকশন। কমা, সেমিকলন, ফুল স্টপ, ইনভার্টেড কমা, এগুলো সবই ইন্টারজেকশন, মানে জ্যোতি বা ছেদ চিহ্ন। আর আর্টিকেল, আর্টিকেলকে আমরা বাংলাতেও কোনো পদের, সর্বাঙ্গ সুন্দর পদের মর্যাদা দিই না, ইংরেজিতে দেওয়া হয় না, সেজন্য একে আমরা একদম ছোটোবেলা থেকে শিখে আসছি পার্টস অফ স্পিচ 8 প্রকারের। কিন্তু আমি এখন বলছি পার্টস অফ স্পিচ 9 প্রকারের, কারণ আর্টিকেল কিন্তু আমাদের ইংরেজি বাক্যে অহরহ আমরা ব্যবহার করি, কিন্তু এটা পদাশ্রিত, অর্থাৎ কোনো একটা পদের আশ্রয় থাকে, এই জন্যই পদাশ্রিত নির্দেশক বলা হয়। যেমন গরুটি, হ্যাঁ, গরুটি ঘাস খেয়েছে। তো এই যে গরুটি, এই টিটা হলো, গরু না থাকলে তো টিটা লেখা যায় না, সুতরাং পদে আশ্রয় থাকে যেন পদাশ্রিত নির্দেশক বাংলায় বলে, আর ইংরেজিতে বলে আর্টিকেল। এটাকেও আমরা পার্টস অফ স্পিচে যদি ধরে নিই তাহলে পার্টস অফ স্পিচ 9 প্রকার, অথবা সেই সনাতনভাবে জানা যেটা পার্টস অফ স্পিচ 8 প্রকার, তাহলে আর্টিকেলটা বাদ দিয়ে এইটা হলো পার্টস অফ স্পিচ 8 প্রকার। তাহলে আমরা একদম কিন্তু রুট লেভেলে, একদম আমি একদম খুব প্রাথমিক পর্যায় থেকে একদম সেই ক্লাস 3 এর জ্ঞান থেকে তোমাদেরকে শিখিয়ে আসছি, যাতে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আর প্রবলেম না হয়। পার্টস অফ স্পিচ ধরলাম বেসিক গ্রামার থেকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল। নাউনটি কি? নাউনের ক্লাসিফিকেশন যদি আমরা চিন্তা করি, নাউনটা কি? নাউন হলো নাম বিশেষ্য, এটাকে নাউন বলে। নাউনের ক্লাসিফিকেশনটা আমরা কি বলবো? প্রথমে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আমরা নাউনকে আজকে আমরা নাউন নিয়েই থাকবো, নাউন নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো, বলো তো কি? একটা হলো কাউন্টেবল নাউন, আর একটা হলো আনকাউন্টেবল নাউন। এটা একটা দৃষ্টিকোণ যে আমরা যে আমাদের চারপাশে যত দ্রব্যাদি দেখি, যত জিনিস দেখি, সবার তো নামবাচক। তো এই দ্রব্য বা জিনিসগুলো বা বস্তুগুলো বা ব্যক্তিগুলো বা জন্তুগুলো যেগুলো দেখি, সবগুলোর কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায় মূলত। একটা হলো কাউন্ট করা যায়, অর্থাৎ গোনা যায়, গণনীয়। আর একটা হলো অগণনীয়। যেমন গোনা যায়, যেমন গাছ গোনা যায়। আবার অগণনীয় কেমন হবে? যেমন পানি, হ্যাঁ, পানিকে আমরা গুনতে পারি না। সুতরাং এই বা সততা, এটাকে আমরা গুনতে পারি না। তাহলে এটাকে বলা হয়, কিছু আছে হলো গণনীয়, সেটা কাউন্টেবল, যেমন চেয়ার, বেঞ্চ গোনা যায়, বই গোনা যায়, সুতরাং এটা গণনীয়। আর কিছু আছে অগণনীয়, যেমন ভাত, হ্যাঁ, যেমন ময়দা, আটা, চিনি, লবণ, এইগুলো গোনা যায় না, ফলে এগুলো অগণনীয়। তো কাউন্টেবল, আনকাউন্টেবল। তো আমরা
এই ধারাতেও এখন যাচ্ছি না, আমি এখন নাউনকে যে দুই ভাগে ভাগ করবো। প্রথমে একটা হলো কংক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট এই বিবেচনা করলাম কেন, এটাকে আমরা দেখো কংক্রিট মানে যেগুলো জাড্য বস্তু, যাদের অবস্থান আছে, ওজন আছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তাদের নাম বলা হয় কংক্রিট। আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো এমন নাউন যেগুলো বিমূর্ত, এটাকে বলা হয় মূর্ত, অর্থাৎ এর মূর্তি আছে। একটা হলো বিমূর্ত, অর্থাৎ এর মূর্তি নাই, এই ধরা যায় না, ছোঁয়া যায় না, ওজন নাই, অবস্থান নাই। আর এটা হলো মূর্ত, এটার ওজন আছে, অবস্থান আছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এই কংক্রিট নাউনকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি, এটাকে আবার 4 ভাগে ভাগ করতে পারি। কংক্রিটকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। দেখো কংক্রিট, এটা আমরা বলি কমন নাউন, কমন, এটা কালেকটিভ, এটা হলো এর আগে আমরা প্রপার বলতে হবে। প্রপার, প্রথমে প্রপার, প্রপার, কমন, কালেকটিভ, আর এটা হলো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন প্রথমটা হলো, এই যে 4 ভাগে ভাগ করলাম, প্রথমটা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দিয়ে নাউনকে আমরা মোটামুটি 5 ভাগে ভাগ করতে পারি। দেখো নাউনের ক্লাসিফিকেশন বুঝতে গেলে তোমাদের এই হাতটাকে একটু মনে রাখার চেষ্টা করো। দেখো নাউন মূলত 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। আবার এইভাবে ভাগ করলে পারে, এটা এই 4টে মিলে একটা কংক্রিট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 4টে মিলে কংক্রিট, আর এটা হলো অ্যাবস্ট্রাক্ট। আর কংক্রিটকে ভাগ করো, কংক্রিটে ভাগ করলে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন মানে হলো নির্দিষ্ট, নির্দিষ্ট করে যে নাউনকে আমরা বোঝাই, ওকেই বোঝাই, অন্য কাউকে বোঝায় না, তখন বলা হয় প্রপার নাউন। যেমন ঢাকা। ঢাকা এমন একটা শহর, ঢাকা বললে ঢাকাকেই বোঝাবে, কিন্তু অন্য কোনো শহরকে বোঝাবে না, সুতরাং ঢাকা প্রপার নাউন। আমি জে কে সাহা, আমাকে বোঝাবে, জে কে সাহা আমি, অন্য কাউকে বোঝাচ্ছে না। রহিম, করিম, দেখো কাউকে নাম বললে এই প্রপার নাউন হচ্ছে। যেমন পদ্মা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, এই নামগুলো যখন বলছি তখন এরা প্রপার নাউন, মানে ওকেই বোঝানো হচ্ছে, ওটাকেই বোঝানো হচ্ছে, আর অন্য কাউকে বোঝানো হচ্ছে না। একক, অদ্বিতীয় এবং নির্দিষ্ট, সুনির্দিষ্ট, তখন হয় প্রপার নাউন। প্রপার নাউনের বৈশিষ্ট্য হলো প্রপার নাউন সবসময় ইংরেজিতে আদ্যাক্ষর বড় হাতের হয়। যেমন ঢাকা ডিটা বড় হাতের হবে, রহিম আরটা বড় হাতের হবে। এবং আমরা প্রপার নাউন বুঝবো এমন নাউন যা সুনির্দিষ্টভাবে ওই ব্যক্তি, ওই বস্তু, ওই পদার্থকে বোঝাবে, অন্য কাউকে না, তখন হবে প্রপার নাউন। প্রপার নাউনের বৈশিষ্ট্য কী বললাম? ইংরেজিতে লিখতে গেলে প্রপার নাউন সবসময় আদ্যাক্ষর বড় হাতে লিখতে হবে। যেমন আমি লিখছিলাম নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, নিশিন্দারা এনটা বড় হাতে দিয়েছিলাম, ফকিরউদ্দিনের এফটা বড় হাতের, স্কুল এর এসটা বড় হাতের, অ্যান্ড কলেজের সিটা বড় হাতের। অর্থাৎ প্রপার নাউনের প্রতিটা ভাগের আদ্যাক্ষরটা বড় হাতের। যেমন শফি আহমেদ, শফি আহমেদ, তাহলে এসটা বড় হাতের হবে, আহমেদের এটা বড় হাতের হবে। তাহলে এটার নাম প্রপার নাউন। প্রপার নাউন আমরা সংজ্ঞায়িত করবো কী করে? যে নাউনটাকে আমরা সুনির্দিষ্ট করে চিহ্নিত করি, সুনির্দিষ্ট করে ডাকি, তখন প্রপার নাউন বলা হয়। ওই ব্যক্তি বা ওই বস্তু ছাড়া অন্য কাউকে বোঝানো হয় না, তখন হবে প্রপার নাউন। আর কমন নাউন কি? ওই গোত্রীয় সকলকে একত্রিত করে যখন বলা হয় তখন হলো কমন নাউন। যেমন মানুষ, মানুষ আমি যখন বলছি তখন আমাদের এই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে, সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে মানুষ। কিন্তু যখন আমরা বলছি রহিম বা করিম, তখন একটা নির্দিষ্ট মানুষে পৌঁছে যাচ্ছে, ফলে রহিম, করিম প্রপার, কিন্তু মানুষ হবে কমন। যেমন নদী এবং পদ্মা, নদী হবে কমন, নদী বললে পৃথিবীর সব নদী, আর পদ্মা বললে একটা বিশেষ নদী, সুতরাং নদী হলো কমন, পদ্মা হবে প্রপার। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন, দেখো কালেকটিভ আমরা ইংরেজি শব্দটার সাথেই পরিচিত, কালেকশান থেকে কালেকটিভ, অর্থাৎ সংগৃহীত করে, সঞ্চিত করে রাখা, একত্রিত করে রাখা, গুচ্ছাকারে রাখা, এটাকে বলা হয় কালেকটিভ। তাহলে গুচ্ছাকারে যে নাউনটা থাকে তাকে বলা হয় কালেকটিভ নাউন। অর্থাৎ একের ভিতরে অনেক, অনেক, একের ভিতরে অনেক। যেমন দেখো ক্লাস, ক্লাস 7, আমি ক্লাস বললাম, তোমাদের দেখো একটা ক্লাস প্রায় 70 জন ছাত্রছাত্রী এখন এই মুহূর্তে আছো, তাহলে ক্লাস 11 একটা নাউন হলো, কিন্তু এর মধ্যে আছে অনেক ছাত্রছাত্রী।
তোমাদের 70-80 জন ছাত্রছাত্রী আছে। সুতরাং এই যে অনেক আছো কিন্তু একজনকে বোঝানো হচ্ছে, একটা বিষয় বলে বোঝানো হচ্ছে। ক্লাস 7, ক্লাস 12, ক্লাস 11 ইজ ভেরি ট্যালেন্টেড। হ্যাঁ, ক্লাস 11 ইজ ফ্রেশার্স অফ দিস ইনস্টিটিউশন। তাহলে ক্লাস 11 ইজ ফ্রেশার্স অফ দিস ইনস্টিটিউশন। ক্লাস 11 হলো অর্থাৎ একাদশ শ্রেণী আমাদের এই প্রতিষ্ঠানের নবাগত, নবীন। তাহলে ক্লাস 11 ইজ বললাম, দেখো আছো তোমরা 70-80 জন, কিন্তু তারপরে ক্লাস 11কে বলছি ইজ, ক্লাস 7 ইজ। হ্যাঁ, তো এ ফ্যামিলি লিভস, একটা পরিবার এখানে বাস করে। দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ফ্যামিলিকে বোঝাচ্ছি, কিন্তু ফ্যামিলির মধ্যে কত থাকে? অন্তত 3 জন, অন্তত 4 জন 5 জন থাকতেই পারে একটা ফ্যামিলিতে, আরও বেশি সংখ্যক সদস্য থাকতে পারে। কিন্তু তারপরেও কিন্তু এই ফ্যামিলি, পরিবারের মধ্যে সদস্য অনেক, কিন্তু তারপরেও পরিবারকে আমরা একটা পার্টস অফ স্পিচ, একটা মানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, সিঙ্গুলার হিসেবে চিহ্নিত করি, এবং সিঙ্গুলার ভার্ব আমরা এগ্রিমেন্ট করি, তখন হয় কালেক্টিভ নাউন। যেমন এ টিম ইজ প্লেয়িং, এ ফরেন টিম ইজ প্লেয়িং নাও। এ ফরেন টিম বলতে তো 11 জন খেলোয়াড়, তাহলে 11 জন খেলোয়াড় খেলছে, তারপরে এ ফরেন টিম ইজ প্লেয়িং নাও, 11 জন খেলছে, তারপর বলছি ইজ, এই যে গুচ্ছাকারে থাকা টিম। তাহলে দেখো ফ্যামিলি, টিম, ক্লাস, ব্যাটালিয়ান, ট্রুপ, গ্রুপ, এগুলো আমরা উচ্চারণ করলেই বুঝতে পারি কি এরা একা না, এদের মধ্যে আছে অনেক, কিন্তু তারপরে একটা শব্দ হিসেবে উল্লেখ করছি। সুতরাং এদেরকে বলা হয় কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন কি? এটা বস্তুবাচক নাউন, ম্যাটেরিয়াল নাউন। যেমন চা, চিনি, পাট, হ্যাঁ, বই, খাতা, কলম, চেয়ার, বেঞ্চ, হ্যাঁ, সবগুলোই হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনকে আমরা ওই দুই ভাগে ভাগ করতে পারি প্রথমের দিকে। সবগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল আছে, আনকাউন্টেবল আছে। দেখো ম্যাটেরিয়াল নাউনেরও কাউন্টেবল আছে, আনকাউন্টেবল আছে। ম্যাটেরিয়াল নাউন আমরা কালেকটিভ, কাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? কাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন চেয়ার, বেঞ্চ, আলমারি, হ্যাঁ, এগুলোকে আমরা কালেক্টিভ নাউন বলবো। আর আনকাউন্টেবল কোনগুলো? ওই ওয়েল, তেল, ওয়েল, ফ্লাওয়ার, ময়দা, এগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল। অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সবগুলোই আনকাউন্টেবল, যেমন অনেস্টি, ব্রেভিটি, ক্ল্যারিটি, সিনসিয়ারিটি, এগুলোকে গুণে শেষ করা যায় না, ফলে এগুলোকে বলি আনকাউন্টেবল নাউন। যাই হোক, তাহলে আমরা কংক্রিট নাউন মানে মূর্ত নাউন, মানে শক্ত, কংক্রিট, এইগুলো নাউনগুলোকে আমরা চারে ভাগ করলাম: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। এই মিলে নাউনকে আমরা এক নিঃশ্বাসে প্রথমবারই বলে ফেলতে পারি নাউন 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। তা আমি প্রপার নাউন বলছি তোমাদেরকে, সুনির্দিষ্ট হয়ে যে নাউনকে বলা হয় থাকে প্রপার। কমন নাউন মানে এক জাতীয় সমস্তকে এক শব্দে যে উচ্চারণ করা যায় তার নাম কমন, যেমন মানুষ। কালেকটিভ অনেকগুলো যখন যুক্তাকারে থাকে, গুচ্ছাকারে থাকে, তখন থাকে কালেকটিভ, যেমন পরিবার বা ফ্যামিলি। ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক, যেগুলোকে একটা যেগুলোর কি বলবো, স্বতন্ত্র পরিচয় নাই, চেয়ার, হ্যাঁ, এগুলো বস্তুবাচক। তাহলে আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, এগুলোকে বলা হয় গুণবাচক নাউন, গুণ বা দোষবাচক নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু বিমূর্ত। যেমন সিনসিয়ারিটি, সততা, অনেস্টি, বিউটি, এগুলোকে আমরা ঠিক অবস্থান বুঝি না, এদের ওজন নাই, এদের অবস্থান নাই, এরা ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, কিন্তু এরা অনুভবে আছে, মানুষের চিন্তায়, ইচ্ছায়, অনুভূতিতে থাকে। সুতরাং এদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, বিমূর্ত, যার মূর্তি নাই, হ্যাঁ, যার মূর্তি নাই, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কেনা যায় না, ওজন নাই, অবস্থান নাই, বাজারে গিয়ে কিনে নিয়ে আসবো এমন বিষয়টা না। যেমন চা, চিনি বা এই যে প্রপার নাউন, কমন নাউন, সবগুলোকে আমরা দেখতে পাচ্ছি, ধরতে পারছি, ছুঁতে পারছি, কিন্তু এটাকে আমরা ধরতে পারছি না, দেখতে পাচ্ছি না, ছুঁতে পারছি না, কিন্তু অনুভবে আছে, হ্যাঁ, এটার নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, পিউরিটি, সিনসিয়ারিটি, অথবা অ্যাফেকশন, লাভ, হেট, ট্রেন্স, এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম। পার্টস অফ স্পিচের এই ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। আজকের প্রথমের দিকে আমি নাউনের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকলাম, কেননা আমার ডিউরেশন অফ ক্লাস হ্যাজ অলরেডি বিন gone. In my next class, I will do the other components of parts of speech, the pronoun, adjective,
chronologically. Huh? I will like to discuss with you chronologically all the parts of speech in detail, thus you may have a fair idea on English grammar. Now that is okay for today. Meet you second time.